আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা পড়ব দণ্ডবিধি আইনের অধ্যায় ৩ দণ্ড সম্পর্কিত। অধ্যায় ৩ পড়ার আগে আমরা একটু সূচিটা পড়ি। সূচি হচ্ছে ২ ধারা বাংলাদেশের ভেতরে সংঘটিত অপরাধ, ৩ ধারা বাংলাদেশের বাইরে সংঘটিত অপরাধের বিচার, ৪ ধারা রাষ্ট্রীয় সীমানার বাইরে সংঘটিত অপরাধের ক্ষেত্রে বিধি সম্প্রসারণ, ৫ ধারা এই আইন দ্বারা কতিপয় আইন প্রভাবিত হবে না বা ক্ষুণ্ণ হবে না, ৬ ধারা সংজ্ঞাসমূহের অর্থ ব্যতিক্রমসমূহ সাপেক্ষ হবে। আচ্ছা, ১৪ ধারা রাষ্ট্রের কর্মচারী, ১৭ সরকার, ১৯ জজ, ২০ বিচারালয়, ২১ সরকারি কর্মচারী। সরকারি কর্মচারীর সংজ্ঞাটা হলো যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে সরকারের দেওয়া বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা যারা ভোগ করে তাদেরকে সরকারি কর্মচারী বলে। ২১ ধারা ২২ স্থাবর অস্থাবর সম্পত্তি, ২৮ জালকরণ নকলকরণ, ২৯ দলিল, ৩০ মূল্যবান জামানত, ৩৪ কতিপয় ব্যক্তি কর্তৃক একই অভিপ্রায় পূরণকল্পে কৃত কার্যাবলী, ৩৫ কতিপয় ব্যক্তি কর্তৃক কোনো অপরাধমূলক জ্ঞান বা অভিপ্রায় সহকারে সম্পাদিত কাজের জন্য তাদের প্রত্যেকেই দায়ী, ৩৬ আংশিক কাজ করা বা না করার ফলে কৃত অপরাধ, ৩৭ কোনো অপরাধ অনুষ্ঠানকারী কতিপয় কাজের যে কোনো একটি সম্পাদনের মাধ্যমে সহযোগিতা, ৩৮ অপরাধমূলক কাজে জড়িত ব্যক্তিগণ বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হতে পারে, ৩৯ স্বেচ্ছাকৃতভাবে, ৪০ অপরাধ, ৪১ বিশেষ আইন, ৪২ স্থানীয় আইন, ৪৩ অবৈধ অথবা আইনত সম্পাদন করতে বাধ্য, ৪৪ ক্ষতি, ৪৫ জীবন, ৪৬ মৃত্যু, ৪৭ প্রাণী, ৪৮ জাহাজ, ৪৯ মাস বছর, ৫০ ধারা, ৫১ হলফ, ৫২ সদ্বিশ্বাস বা সরল বিশ্বাস, ৫২ শতকাঙ্ক আশ্রয়। এই পর্যন্ত আমরা পড়েছি। আজকে আমরা অধ্যায় ৩ পড়ব, যেটা ৫৩ ধারা থেকে শুরু ৭৫ ধারা পর্যন্ত। তো চ্যাপ্টার ৩ এর নাম হলো দণ্ড সম্পর্কিত। ৫৩ ধারাতে বলতেছে যে দণ্ডবিধি আইন অনুযায়ী অপরাধী বা অপরাধীগণ নিম্ন বর্ণিত দণ্ডে দণ্ডযোগ্য হবে। নিম্ন বর্ণিত দণ্ডে দণ্ডযোগ্য হবে এর মানে কি বোঝাচ্ছে? দণ্ডবিধি আইন অনুযায়ী যারা অপরাধ করবে তারা কি কি ধরনের সাজা পাবে বা কোন কোন ধরনের শাস্তি পাবে, এই শাস্তিগুলোর নাম ৫৩ ধারাতে বলা আছে। ৫৩ ধারাতে এই শাস্তিগুলোর নাম বলা আছে। ৫৩ ধারাতে কি কি শাস্তির নাম বলা আছে? ১ নম্বরে যে শাস্তির কথা বলা আছে সেটা হচ্ছে কি? ১ নম্বরে যে শাস্তির কথা বলা আছে সেটা হচ্ছে মৃত্যুদণ্ড, ২ নম্বরে যাবজ্জীবন কারাদণ্ড, ৩ নম্বরে হলো কারাদণ্ড। তো বলা হচ্ছে কারাদণ্ড আবার ২ প্রকার, সশ্রম অথবা বিনাশ্রম। ৪ নম্বরে সম্পত্তি বাজেয়াপ্ত, ৫ নম্বরে হলো অর্থদণ্ড। এই ৫ ধরনের শাস্তি আছে। যদি পরীক্ষায় প্রশ্ন আসে বা এমসিকিউ আসে, পেনাল কোডে কয় ধরনের শাস্তির কথা উল্লেখ রয়েছে? উত্তর হলো ৫ ধরনের। যদি লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে পেনাল কোডে কয় ধরন দণ্ডবিধি আইন অনুযায়ী শাস্তি কত প্রকার ও কি কি, তাহলে দণ্ডবিধি অনুযায়ী শাস্তি প্রধানত ৫ প্রকার। এগুলো নিম্নে উল্লেখ করা হলো, নামগুলো দিয়ে দিবেন: মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্ত ও অর্থদণ্ড। এই হলো ৫ প্রকার। তাহলে ৫৩ ধারা শেষ। এবার ৫৪ ধারা হচ্ছে কি? মৃত্যুদণ্ড হ্রাসকরণ। ৫৪ ধারা কি? মৃত্যুদণ্ড হ্রাসকরণ। আচ্ছা, ৫৪ ধারা হচ্ছে কি? মৃত্যুদণ্ড হ্রাসকরণ। এই শোনেন আপনারা, এই আমরা যে চ্যাপ্টার ৩টা পড়ব, চ্যাপ্টার ৩-এর মধ্যে প্রথম ধারাটা ৫৩ আর লাস্টের ধারাটা ৭৫। এই দুইটা ধারা হচ্ছে লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। মাঝখানের ধারাগুলো শুধু এমসিকিউর জন্য। মাঝখানের সবগুলো ধারা এমসিকিউর জন্য। যারা কষ্ট করতে চান না তারা হচ্ছে এই ৫৪ থেকে শুরু করে ৭৪ পর্যন্ত
সংখ্যা দিয়ে যদি সূচি মুখস্থ না রাখেন কোনো সমস্যা নাই, জাস্ট ভিতরের কথাগুলো মনে রাখবেন, তাহলে ভিতর থেকে যে এমসিকিউটা আসবে সেটা পারবেন। তাহলে 54 ধারাতে বলতেছে সূচিটা কি বা শিরোনামটা কি? মৃত্যুদণ্ড হ্রাস করুন। মৃত্যুদণ্ড হ্রাস কি? মৃত্যুদণ্ড কি কমায় দেওয়া যায়? মানে এটা মৃত্যুদণ্ড হ্রাসকরণ দিয়ে বোঝাচ্ছে মৃত্যুদণ্ডটা পরিবর্তন করে অন্য কোনো সাজা দিবে, এটাই বোঝাচ্ছে মৃত্যুদণ্ড হ্রাসকরণ। তো মৃত্যুদণ্ড পরিবর্তন করে অন্য সাজা দেওয়ার ক্ষমতা কার রয়েছে? এই ক্ষমতা কার রয়েছে যদি প্রশ্ন আসে যে মৃত্যুদণ্ড কে হ্রাস করতে পারে দণ্ডবিধি অনুযায়ী? সরকার। এই ক্ষমতা কার? সরকারের। বলা হচ্ছে সরকার অপরাধীর সম্মতি ব্যতি রেখেই, মানে যে অপরাধ করছে তার সম্মতি ব্যতীতই সরকার মৃত্যুদণ্ডকে এই আইনে বর্ণিত যে কোনো অপরাধের বা যে কোনো অন্য কোনো সাজায় রূপান্তর করতে পারে, অন্য কোনো সাজায় রূপান্তর করতে পারে। বোঝা গেল? 54 ধারায় কি বলতেছে? সরকার অপরাধীর অনুমতি ব্যতীতই, সরকার অপরাধীর অনুমতি ব্যতীতই মৃত্যুদণ্ডকে এই আইনে বর্ণিত অন্য যে কোনো দণ্ডে রূপান্তর করতে পারে। তার মানে আদালত থেকে যদি কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাহলে সরকার তার দণ্ডটাকে পরিবর্তন করে কি কি করতে পারে? মৃত্যুদণ্ডকে পরিবর্তন করে যাবজ্জীবন অথবা 10 বছরের, এরকম সরকারের ইচ্ছা অনুযায়ী অন্য একটা দণ্ড দিতে পারে। এটা সরকারের ক্ষমতা, এটা বলা হয়েছে 54 ধারা। আর 54 ধারা যেহেতু মৃত্যুদণ্ড হ্রাস করতে পারে, মৃত্যুদণ্ডের পরের সাজাটা কি? মানে যে আমরা যে প্রকারভেদ শিখলাম, মৃত্যুদণ্ডের পরেরটাই কিন্তু হলো আপনার কি? যাবজ্জীবন। তাহলে 54 পরে 55 ধারাটাই হচ্ছে যাবজ্জীবনের কথা বলা হচ্ছে। যাবজ্জীবনে কি বলতেছে? যাবজ্জীবন কারাদণ্ড হ্রাসকরণ। 54 ধারা ছিল মৃত্যুদণ্ড হ্রাসকরণ, আর 55 ধারা হলো যাবজ্জীবন কারাদণ্ড হ্রাসকরণ। তো যাবজ্জীবন কারাদণ্ড হ্রাসকরণ এটাও সরকারের ক্ষমতা। সরকার কি করতে পারে? যাবজ্জীবন কারাদণ্ডকে পরিবর্তন করে অনূর্ধ্ব 20 বৎসর মেয়াদী কারাদণ্ডে দণ্ডিত করতে পারেন। এই হলো 55 ধারা। ঠিক আছে? তাহলে আবার বলি, যাবজ্জীবন কারাদণ্ডকে সরকার পরিবর্তন করে অনূর্ধ্ব 20 বৎসর মেয়াদী, মানে 20 বছরের বেশি না, এরকম কারাদণ্ড দিতে পারে। এই হলো 55 ধারা। তাহলে 54 ধারা হলো সরকার মৃত্যুদণ্ড হ্রাস করতে পারে, আর 55 ধারা হলো সরকার যাবজ্জীবন কারাদণ্ড হ্রাস করে কতদিনের সাজা দিতে পারে? অনূর্ধ্ব 20 বছর, মানে 20 বছরের বেশি হবে না, কম হবে। অনূর্ধ্ব 20 বছরের কারাদণ্ড দিতে পারে। তাহলে আমি বলেছিলাম সংখ্যা, মানে 54 ধারায় কি বলছে, 55 ধারায় কি বলছে, এগুলো মনে না রাখলেও চলবে, জাস্ট ভিতরের কথাটাই মনে রাখতে হবে। কারণ প্রশ্ন কিন্তু ভিতর থেকে আসবে, এমসিকিউ প্রশ্ন কোথা থেকে আসবে? ভিতর থেকেই আসবে। তাহলে 20 বছর মেয়াদ, অনূর্ধ্ব 20 বছর মেয়াদী কারাদণ্ড দিতে পারে। এই হলো 55 ধারা। 55 শর্তের ক একটা ধারা আছে, সেটা হচ্ছে রাষ্ট্রপতির ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, এখানে ফৌজদারির সাথে মিল আছে। আমরা ফৌজদারিতে একটা ধারা পড়েছিলাম, যে কি পড়েছিলাম, যে সরকার দণ্ড রদবদল করতে পারে, মৃত্যুদণ্ডকে পরিবর্তন করে যাবজ্জীবন অথবা অন্য কোনো কারাদণ্ড, আবার যাবজ্জীবন কারাদণ্ডকে পরিবর্তন করে 10 বছরের কারাদণ্ড অথবা সশ্রম কারাদণ্ডকে চেঞ্জ করে বিনাশ্রম কারাদণ্ড, এই ধরনের মানে আদালতের রায়ের পরিবর্তন করতে পারে সরকার। এটা আমরা পড়েছিলাম কত ধারাতে? ফৌজদারির মনে আছে কারো? ফৌজদারির 402 ধারাতে পড়েছিলাম। 402। হ্যাঁ, ফৌজদারির 402 এর সাথে পেনাল কোডের কত মিল, দণ্ডবিধির কত মিল? 54 আর 55, এই দুইটা ধারা মিল। 402 এর ভিতরে যে কথাগুলো আছে, এখানে 54 আর 55 দুইটা ধারা মিলায় একই কথা আছে। তাহলে আমরা আমরা যদি এই ধরনের প্রশ্ন আসে, যে আপনারা যে মিলাইতে পারেন না, এটা তো আমি বুঝাই দিচ্ছি, আমরা তো অলরেডি ফৌজদারি পড়ে শেষ করছি। আমি তো গুরুত্বপূর্ণ ধারাগুলোই পড়াইছি। দেখেন 402 পেনাল কোডের সাথে মিল আছে, এই ধারাটা কিন্তু আমরা পড়ছি আগেই, যে সরকার দণ্ড রদবদল করতে পারে। রদবদল মানে রূপান্তর আর কি, পরিবর্তন করতে পারে। তো এইটাই এখানে 54-55 সাথে মিল হলো 402 ধারা। আচ্ছা, তো 54-55 পরে কত? 56 ধারা বাতিল আছে। 57 ধারা, 57 ধারাতে বলতেছে দণ্ডের মেয়াদ সমূহের ভগ্নাংশ। এটা একটু বোঝার বিষয় আছে। যদিও বইয়ে লেখা 20 বছর, হ্যাঁ, যে যাবজ্জীবন কারাদণ্ড 20 বছর হিসাবে গণনা করা হবে। আসলে 20 বছর না, এটা ভাষ্য যদি পড়েন তাহলে দেখবেন এটা 30 বছর। তাহলে যাবজ্জীবন কারাদণ্ডকে কত বছর হিসাবে ধরা হবে?
30 বছর হিসেবে ধরা হবে। তো যাবজ্জীবন কারাদণ্ড মানে কি? কেউ বলতে পারবেন যাবজ্জীবন কারাদণ্ড মানে কি? আমরা পড়তেছি 57 ধারা। যাবজ্জীবন কারাদণ্ড মানে কি? কি? মানে যাবজ্জীবন, যাবৎ জীবন, তার সারাটা জীবন সে কারাগারে থাকবে, এই হলো যাবজ্জীবন। আচ্ছা, এর কথা বুঝেন, হ্যাঁ, কথা বুঝলে সহজ, না বুঝলে কঠিন। যদিও আজকে আমি খুব একটা বেশি কথা বলবো না, আমি চেষ্টা করব যতটুকু বললে আপনারা বুঝতে পারেন ঠিক ততটুকু বলার। যাবজ্জীবন মানে আমৃত্যু কারাবাস, যেটাকে বলে এক কথায় আমৃত্যু, মানে মরার আগ পর্যন্ত সে কারাগারেই থাকবে। আমরা পেনাল কোডে কিছু ধারা পাবো, যে ধারাগুলোতে বলছে যে একটা লোক যদি জরিমানা না দেয়, তাহলে যে অপরাধের জন্য যে সে দণ্ডিত হয়েছে, সেই অপরাধের যে সর্বোচ্চ সাজা আছে, সেই সর্বোচ্চ সাজার 4/1 মানে 1/4 সাজা ভোগ করবে। আবার আমরা এরকম ধারা পাবো যে কোথাও একটা অপরাধ হবে, মানে ডাকাতি হবে, তো এই ডাকাতি ডাকাতি যে হবে, এই ঘটনাটা এমন একটা মানুষ জানে যে একটা ব্যাংকে ডাকাতি হবে, ওই মানুষটা আগে থেকেই জানে। সেই মানুষটার দায়িত্ব ছিল থানায় বা ম্যাজিস্ট্রেটের কাছে সংবাদটা পৌঁছায় দেওয়া, ফৌজদারি কার্যবিধি আইনের 44 ধারা মোতাবেক বা 45 ধারা মোতাবেক উচিত ছিল ভারপ্রাপ্ত অফিসার অথবা আদালতকে জানানো। এটা তার দায়িত্ব। সে হলো ওই ধরনের মানুষ, যেমন গ্রাম প্রধান, হিসাব নবিশ, জমির মালিক, গ্রামের চৌকিদার, দফাদার, পুলিশ অফিসার, এই ধরনের মানে পদের মধ্যে যে কোনো একটা পদের সে। তো এবার প্যানেল কোডে এমনও ধারা আছে যে সেই ব্যক্তি যদি জানে এখানে একটা অপরাধ হবে, জানার পরেও যদি সে সংবাদটা না দেয়, তাহলে যে অপরাধটা সংঘটিত হয়েছে, এই অপরাধের জন্য যে সাজার বিধান রয়েছে, সেই সাজার 1/4 সাজা সে সংবাদ না দেওয়ার কারণে ভোগ করবে। তাহলে বোঝা গেল কিছু কিছু অপরাধ আছে যেগুলো অপরাধের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন। যাবজ্জীবন মানে হচ্ছে একটা মানুষ যতদিন জেলখানায় থাকে, মরার আগ পর্যন্ত, মরলে কেবল তার বডিটা জেলখানা থেকে বের হবে, তার আগ পর্যন্ত সে জেলখানাতেই থাকবে। তো একটা মানুষ কতদিন বাঁচে তার তো কোনো সিউরিটি নাই, নিশ্চয়তা নাই, বা ওইটার কোনো কেউ মানে 100% অ্যাকুরেট, মানে সঠিক গণনা, সঠিক হিসাবটা কেউ দিতে পারবে না। সঠিক হিসাবটা কেউ দিতে পারবে না, একদম সঠিক হিসাবটা কেউ দিতে পারবে না। যেহেতু কেউ সঠিক হিসাবটা দিতে পারবে না, সেই কারণে এই 57 ধারাতে এসে বলতেছে যখনই এরকম আনুপাতিক হারে কোনো হিসাব করতে হবে যে অপরাধের অর্ধেক, অপরাধের 4/1 অপরাধের 3/1, তখন ওই অপরাধটা যদি যাবজ্জীবন হয়, তাহলে সেই যাবজ্জীবন অপরাধটাকে 30 বছর ধরা হবে। কত বছর ধরা হবে? 30 বছর ধরা হবে। তাহলে যদি এমসিকিউ আসে, দণ্ডবিধি অনুযায়ী কারাবাস আহ, আহ, যাবজ্জীবন কারাবাস হচ্ছে কত বছর ধরা হবে, অথবা ধরেন দণ্ডবিধির দণ্ডের মেয়াদ সমূহের ভগ্নাংশ হিসেবে যাবজ্জীবন সমান কত দিন, বা যাবজ্জীবন সমান কত বছর। তাহলে যেভাবে প্রশ্ন ঘুরে পেছায় আসুক, বুঝতে হবে যাবজ্জীবনের দণ্ডাংশ বা দণ্ডের অংশ বা ভগ্নাংশ, দণ্ডের ভগ্নাংশ সেটা বোঝাবে হচ্ছে 30 বছর, দণ্ডের ভগ্নাংশ সেটা বোঝাবে হচ্ছে 30 বছর। এই হলো 57 ধারা। 57 ধারাতে বলা হচ্ছে কি, 57 ধারাতে বলা হচ্ছে কি, দণ্ডের মেয়াদ সমূহের ভগ্নাংশ হিসাবে যাবজ্জীবন কারাদণ্ডকে 30 বছর গণনা করা হবে। এই হলো 57 ধারা। আবার একটু বলি, 53 ধারা দণ্ড সমূহ, 54 ধারা মৃত্যুদণ্ড হ্রাসকরণ, 55 ধারা যাবজ্জীবন কারাদণ্ড হ্রাসকরণ, 55 রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা, 57 দণ্ডের মেয়াদ সমূহের ভগ্নাংশ। 57-র পরে আমরা পড়বো 60। বলছে কারাদণ্ড কতিপয় ক্ষেত্রে সম্পূর্ণ সশ্রম অথবা সম্পূর্ণ বিনাশ্রম হতে পারে, অথবা আংশিক সশ্রম এবং বাকি অংশ বিনাশ্রম হতে পারে। এই হলো 60 ধারা। তাহলে 60 ধারাতে কি বলতেছে? সরি, আমি আসলে বারবার থেমে যাচ্ছি, সরি, কারণ হচ্ছে একটু ব্যক্তিগত ঝামেলায় আছি, এই কারণে ক্ষমা করবেন। আজকে আমরা খুব একটা পড়বো না, যতদূর সম্ভব, মানে এই
এই মিটিং এর 40 মিনিট কেটে গেলে আমাদের শেষ হয়ে যাবে, ঠিক আছে? এরপরে আমরা ক্লাসে জয়েন করব না আজকে। তো যতদূর যাই আমি 60 ধারাটা বুঝিয়ে দিচ্ছি, আগেও বলেছি এখানে সংখ্যাটা মনে রাখার কোনো দরকার নাই, কথাগুলো মনে রাখেন। এই যে আদালত কারাদণ্ড দেয়, একটু খেয়াল করবেন, প্রথমে কিন্তু মৃত্যুদণ্ড পড়ছি 54 ধারাতে, এরপরে 55 ধারাতে যাবজ্জীবন কারাদণ্ড পড়ছি, 55 পরে 57 ধারাতে যাবজ্জীবন কারাদণ্ডের ভগ্নাংশ হিসাবে কতদিন কত বছর ধরা হয় সেটা পড়ছি। 57 পরে আমরা 60 ধারা পড়তেছি, তার মানে নিচে আসতেছি আস্তে আস্তে। তাহলে যাবজ্জীবনের পরের হিসাব হলো কারাদণ্ড। এবার বলতেছে আদালত যখন মানুষকে কারাদণ্ড দেয়, তখন আদালত কি করে, যে কারাদণ্ড দেয় সেটা সম্পূর্ণ সশ্রম কারাদণ্ড দিতে পারে। সশ্রম মানে কি, সে আদালতে বা সরি সে জেলখানায় কাজ করবে, তারপর খাবে, মানে কাজ। সশ্রম মানে কি, পরিশ্রম করে খাবে আর কি। তার কাজ থাকবে, জেলখানার ভিতরে কাজ টাজ থাকে, ওই ধরনের কাজ করে পরিশ্রম করবে, তারপর সে ওখানে থাকবে। এই হলো সশ্রম কারাদণ্ড। তো আদালত এই যে কারাদণ্ড দিবে, কারাদণ্ডটা আদালত চাইলে সম্পূর্ণ, যেমন তার 5 বছরের কারাদণ্ড দেওয়া হলো, আদালত চাইলে তাকে 5 বছরই সশ্রম কারাদণ্ড দিতে পারে। সালাম আলাইকুম। হ্যালো, আচ্ছা শোনা যাচ্ছে আমাকে? আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমরা পড়ছি 60 দ্বারা, বলতেছে কি, কারাদণ্ড আদালত যদি চাই যত দিনের কারাদণ্ড দিবে সম্পূর্ণটাই সশ্রম দিতে পারে, আবার আদালত চাইলে সম্পূর্ণটাই বিনাশ্রম দিতে পারে। আবার আদালত চাইলে 5 বছরের মধ্যে দেখা গেল 3 বছর সশ্রম করবে, পরের 2 বছর বিনাশ্রম করবে, এইভাবেও দিতে পারে। তার মানে আদালতের ইচ্ছা অনুযায়ী বা অপরাধের প্রকৃতি অনুযায়ী আদালত কি করবে, কারাদণ্ডটাকে সম্পূর্ণ সশ্রম অথবা সম্পূর্ণ বিনাশ্রম অথবা আংশিক সশ্রম এবং বাকি অংশ বিনাশ্রম এই হিসাবে দিতে পারে। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে কারাদণ্ড, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে কারাদণ্ড কোন কোন ধরনের হতে পারে, সশ্রম, বিনাশ্রম, সশ্রম অথবা বিনাশ্রম, সবগুলো, উত্তর কি হবে বলেন তো? সবগুলোই হবে, হ্যাঁ, অথবা হবে না, এবং হবে। সশ্রম, বিনাশ্রম, সশ্রম এবং বিনাশ্রম, দুইটা আলাদা আলাদা। হয়তো শুধু সশ্রম, শুধু বিনাশ্রম, তারপরে সশ্রম এবং বিনাশ্রম, তারপরে সবগুলো। সশ্রম এবং বিনাশ্রম দিয়ে কি বোঝাচ্ছে, আংশিক সশ্রম হবে এবং আংশিক বিনাশ্রম হবে, সেটা বোঝাচ্ছে। তো এই হলো 60 ধারার কথা। 60 ধারাতে সে বলতেছে কারাদণ্ড কতিপয় ক্ষেত্রে সম্পূর্ণটাই সশ্রম অথবা সম্পূর্ণটাই বিনাশ্রম হবে, অথবা আংশিক সশ্রম এবং বাকি অংশ বিনাশ্রম হবে। এই হলো 60 ধারা। এমসিকিউ কিন্তু এই চ্যাপ্টার থেকে আসে, হ্যাঁ, এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ আছে, বাট লিখিতর জন্য না। আমি যে কথাগুলো বুঝাই বুঝাই বলতেছি সেই কথাগুলো মাথায় ঢুকান, আশা করছি এমসিকিউ আসলে পারবেন পরীক্ষায়, হ্যাঁ। 60 ধারা গেল, এরপর আমরা যাই 63 ধারা, অর্থদণ্ডের পরিমাণ। তো 63 ধারাটাও সহজ, অর্থদণ্ডের পরিমাণ সূচির নাম। কিন্তু এখানে বলা হচ্ছে আইনে যদি অর্থদণ্ডের পরিমাণের কথা উল্লেখ না থাকে তাহলে এটা কি হবে, এর কোনো সীমা থাকবে না, এটা সীমাহীন হবে। সীমাহীন মানে কি বুঝতেছেন? একটা সীমা, সীমা মানে সীমানা, যেটা হচ্ছে বাউন্ডারি ইংলিশে বলে, বা বাংলায় যদি আমরা বলি তাহলে সীমানা বা সীমান্ত বলতে পারি। ওইটাকেই সীমা বলতেছে। সীমা কি, যেমন ধরেন একটা অপরাধ করলো, তাকে 100 টাকা পর্যন্ত সাজা দেওয়া যাবে বা জরিমানা অর্থদণ্ড দেওয়া যাবে। তাহলে এখানে এই অপরাধের ক্ষেত্রে সীমা আছে, এই সীমাটা হচ্ছে 100 পর্যন্ত, এর উপরে যাওয়া যাবে না, সর্বোচ্চ 100 টাকা দেওয়া যাবে অথবা এর নিচে দিতে হবে, এটা হচ্ছে সীমা। তাহলে কিছু কিছু ধারা আছে পেনাল কোডে যেগুলাতে হচ্ছে আপনার ইয়া নাই, এই সীমা নাই, মানে উল্লেখ করা নাই যে কত টাকা পর্যন্ত জরিমানা করতে পারবে, 100 পর্যন্ত না, 200 পর্যন্ত না, 500 পর্যন্ত, সেটা উল্লেখ নাই। তো বলতেছে আইনে যদি এই ধরনের জরিমানার কথা উল্লেখ না থাকে তাহলে সেই জরিমানাটা যখন আদালত করবে সেটার কোনো সীমা থাকবে না, মানে এটা কোনো 100 করবে না, 200 করবে না, 300 করবে, এটার কোনো সীমা থাকবে না। কিন্তু ইহা যে আসামি, তার যে অপরাধের প্রকৃতি, তার যে আর্থিক অবস্থা, এটার উপর ডিপেন্ড করে মাত্রাতিরিক্ত হতে পারবে না। তার মানে বোঝা গেল, যেমন একদিকে যেমন সীমা থাকবে না, ঠিক তেমনি অন্যদিকে কি হবে না, সেটা মাত্রাতিরিক্ত হবে না, সেটা মাত্রাতিরিক্ত হবে না। এই হলো 63 ধারা।
অর্থদণ্ডের পরিমাণ। এখন আমরা পড়ি ৬৪ ধারা। অর্থদণ্ড অনাদায়ে আদালত অপরাধীকে কারাদণ্ড প্রদান করতে পারে। এই যে আদালত একটা মানুষকে অর্থদণ্ড প্রদান করবে, তো এখন সে যদি অর্থদণ্ড না দেয়, তার যদি টাকা না থাকে, তাহলে সেই অর্থদণ্ডের পরিবর্তে সে সাজা ভোগ করবে। সে সাজা ভোগ করবে, এই কথাটাই বলা হচ্ছে ৬৪ ধারাতে, যে অর্থদণ্ড অনাদায়ে আদালত কারাদণ্ড প্রদান করতে পারে। অর্থদণ্ড অনাদায়ে মানে কি? অর্থদণ্ড না দিলে আদালত কারাদণ্ড প্রদান করতে পারে। অর্থদণ্ড না দিলে মানে অর্থদণ্ড প্রদান না করলে আদালত তাকে মানে আসামি যদি অর্থদণ্ড না দেয়, তাহলে আদালত তাকে ওই অর্থদণ্ডের পরিবর্তে কারাদণ্ড প্রদান করতে পারে। এই হলো ৬৪ ধারা। তো ৬৪ ধারাতে বলতেছে এটা কোন কোন ক্ষেত্রে দিতে পারবে আদালত। এক্ষেত্রে কিছু কিছু অপরাধ আছে, যেটা হলো যেমন ধরেন কেউ যদি ডাকাতি করে, হ্যাঁ, ডাকাতি করলে তার ডাকাতির জন্য কারাদণ্ড আছে, আবার সাথে জরিমানাও আছে। মানে এই ধরনের অপরাধ যদি, আসলে ডাকাতির সাজাটা একজ্যাক্ট বলতে পারতেছি না, তবে পেনাল কোডে এরকম বহু ধারা পাবেন যে ধারাগুলোতে অর্থদণ্ড, সরি, আগে হচ্ছে কারাদণ্ড এবং এর সাথে কারাদণ্ড দুইটাই থাকে, অর্থদণ্ড থাকে, মানে কারাদণ্ডও থাকে, অর্থদণ্ডও থাকে, দুইটাই থাকে। তো এখানে বলতেছে যে একটা লোক একটা অপরাধ করছে, এই অপরাধের জন্য তাকে কারাদণ্ড দেওয়া যাবে এবং সাথে অর্থদণ্ড দেওয়া যাবে। তো ধরেন তাকে কারাদণ্ড দেওয়া হলো 4 বছর, আর অর্থদণ্ড দেওয়া হইলো ধরেন ধরেন 1 লাখ বা 50,000 টাকা অর্থদণ্ড দেওয়া হইলো। তো সে বলল যে ঠিক আছে, আমি 4 বছর জেল খাটবো, ঠিক আছে, তা আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি টাকা পয়সা অর্থদণ্ড আমি দিতে পারবো না, জরিমানা আমি দিতে পারবো না। তখন আদালত কি করবে? সে যে এই অর্থদণ্ডটা পরিশোধ করলো না, সেই কারণে অর্থদণ্ড না দেওয়ার কারণে আদালত তাকে আরো কারাদণ্ড দিবে, যেটা 4 বছরের সাথে যোগ হয়ে বসবে। যদি আদালত আরো 6 মাস দেয়, তাহলে এই 4 বছরের সাথে আরো 6 মাস যুক্ত হবে অর্থদণ্ড না দেওয়ার কারণে, জরিমানা না দেওয়ার কারণে। এই হলো ৬৪ ধারা। শুধু এটাই না, অর্থদণ্ড এবং কারাদণ্ড যদি দুইটা থাকে, সেক্ষেত্রে কারাদণ্ড না দেওয়ার কারণে, অর্থদণ্ড না দেওয়ার কারণে ওই আরো অতিরিক্ত কারাদণ্ড ভোগ করবে। আবার যে ক্ষেত্রে অপরাধটা হলো এমন যে হয়তো সে সাজা ভোগ করবে, নতুবা সে অর্থদণ্ড দিবে, এই দুইটা থেকে যে কোনো একটা হবে। হয়তো সে কারাদণ্ড ভোগ করবে, নতুবা সে সাজা ভোগ করবে, এই দুইটা থেকে যে কোনো একটা হবে। যদি এই ধরনের হয়, যদি এই ধরনের হয়, তাহলে দেখা গেল যদি সে কারাদণ্ড যদি দেয় আদালত, তাহলে তো সে কারাদণ্ড ভোগই করবে। আর যদি কারাদণ্ড না দিয়ে তাকে অর্থদণ্ড দেয়, যে আপনি যদি অর্থদণ্ড পরিশোধ করেন, তাহলে আপনি খালাস পেয়ে যাবেন। তো সে বললো না, আমার কাছে টাকা পয়সা নাই, আমি অর্থদণ্ড দিতে পারবো না। আদালত কিন্তু রায়ে তাকে অর্থদণ্ড দিয়েছিল। যেহেতু সে অর্থদণ্ড দিতে পারবে না, তো আদালত অর্থদণ্ড না দেওয়ার কারণে তাকে আবার কারাদণ্ড দিতে পারবে। এলো ৬৪-র ভিতরের আরেকটা কথা। প্রথম কথা হলো কারাদণ্ড এবং অর্থদণ্ড। এই ধরনের অপরাধের ক্ষেত্রে অর্থদণ্ডের যদি না দেয়, কারাদণ্ড দিতে পারে। এরপরের স্টেপ কারাদণ্ড অথবা অর্থদণ্ড। কারাদণ্ড অথবা অর্থদণ্ড হলো ওই অর্থদণ্ড যদি না দেয়, সেটার পরিবর্তে আদালত তাকে কারাদণ্ড দিতে পারবে। আবার কিছু কিছু অপরাধ আছে কারাদণ্ড না, শুধু অর্থদণ্ড, শুধু অর্থদণ্ড। তো সেই অর্থদণ্ড যদি সে না দেয়, তাহলেও সে কারাদণ্ড ভোগ করবে, তাহলেও সে কি করবে? কারাদণ্ড ভোগ করবে। এই হলো কত ধারা? ৬৪ ধারা। এরপরে যে আমরা ৬৫ ধারা। ৬৫ ধারা বলতেছে অর্থদণ্ড অনাদায়ে আদালত যে কারাদণ্ড দিতে পারে, তার সর্বোচ্চ কারাদণ্ডের 1/4 অধিক হবে না। ওই যে একটু আগেই বলে আসলাম না, যে একটা লোক একটা অপরাধ করছে, আদালত তাকে 4 বছরের কারাদণ্ড দিছে আর জরিমানা করছে। তো ৬৫ ধারা এসে বলতেছে যদি সে এই জরিমানাটা না দেয়, তাহলে আদালত কি করবে? তাকে যদি সে জরিমানাটা না দেয়, তাহলে ওই যে তারে 4 বছর সাজা দেওয়া হয়েছে, এই 4 বছরের মানে 4/1 এই 4/1 পরিমাণ সাজা অর্থদণ্ড না দেওয়ার কারণে আদালত তাকে দিবে। তাহলে আগে ছিল তার 4 বছর, 4 বছরের 4/1 কত হয়? 1 বছর হয়। তাহলে এবার যে অর্থদণ্ড না দেওয়ার কারণে ওই 4 বছরের সাথে আরো 1 বছর সাজা ভোগ করবে, মানে টোটাল 5 বছর সাজা ভোগ করবে। আর সে যদি অর্থদণ্ডের টাকাটা পরিশোধ করতো,
তাহলে তার যে কারাদণ্ড হয়েছিল সেই কারাদণ্ডের জন্য সে কি করত, শুধু 4 বছর কারাদণ্ড ভোগ করেই বের হয়ে যেত। এই হলো 65 ধারা। 65 ধারাতে আরো একটা কথা আছে। 65 ধারাতে আরেকটা কথা আছে, যে সকল অপরাধের শাস্তি শুধু অর্থদণ্ড, ওই অপরাধের ক্ষেত্রে 65 ধারা প্রযোজ্য না। তার মানে একটু আগে বললাম কি, সে কারাদণ্ড ভোগ করবে, আবার অর্থদণ্ড প্রদান করবে, পরিশোধ করবে। ওই অপরাধের ক্ষেত্রে 65 ধারা প্রযোজ্য। তার যে কারাদণ্ড আছে, কারাদণ্ডের 1/4 সে সাজা ভোগ করবে যদি সে অর্থদণ্ড না দেয়। তো মাঝখানে আরেকটা কথা বলতেছে, অপরাধটা যদি হয় কেবলমাত্র অর্থদণ্ডের, তাহলে এই 65 ধারা প্রযোজ্য হবে না। কারণ এখানে তো কারাদণ্ড নাই, কারাদণ্ডের 1/4 সে না সে ভোগ করবে, কিন্তু এখানে তো যেহেতু কারাদণ্ড উল্লেখ নাই, এই কারণে কেবলমাত্র অর্থদণ্ডের ক্ষেত্রে 65 ধারার বিধান প্রযোজ্য নয়। এর জন্য অন্য আরেকটা বিধান থাকবে, যেটা হচ্ছে 67 ধারাতে আমরা পাবো কেবল অর্থদণ্ড অনাদায়ে আদালত কি ধরনের কারাদণ্ড দিবে, সেটা আমরা পাবো 67 ধারাতে। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, যে অর্থদণ্ড, কারাদণ্ড এবং অর্থদণ্ড যদি দেয় সেক্ষেত্রে সেক্ষেত্রে কি করবে, অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড ভোগ করবে। আবার সেটাও বলা হচ্ছে যে অর্থদণ্ড অথবা কারাদণ্ড যদি হয় অপরাধের শাস্তি, তাহলে কারাদণ্ড না দেওয়ার কারণে ওই যেখানে অথবা অর্থদণ্ড আছে, অর্থদণ্ড 1/4 ভোগ করবে। আর যদি হয় সেটা কেবলমাত্র অর্থদণ্ডের জন্য, সেই ক্ষেত্রে 65 ধারার বিধান প্রযোজ্য নয়। এ হলো 65 ধারা। আচ্ছা, 66 ধারা হচ্ছে, 66 ধারা বলতেছে, এই যে আদালত অর্থদণ্ড না দেওয়ার কারণে পরে যে কারাদণ্ড দেয়, সেই কারাদণ্ডটা অপরাধের প্রকৃতি অনুযায়ী সশ্রম হতে পারে, আবার বিনাশ্রম হতে পারে। তার মানে 66 ধারা বলতেছে, অর্থদণ্ড না দেওয়ার কারণে আদালত যে কারাদণ্ডটা দিবে, সেই কারাদণ্ডটা অপরাধের প্রকৃতি অনুযায়ী সশ্রম হইতে পারে, আবার বিনাশ্রম হইতে পারে, সেটা আদালতের ইচ্ছা অনুযায়ী। এই হলো 66 ধারা। আর 67 ধারাতে বলতেছে, কেবল অর্থদণ্ড না দেওয়ার কারণে যে আদালত যে কারাদণ্ড দিবে সেটা বিনাশ্রম হবে। তার মানে বোঝা গেল 66 ধারা 67 ধারা কিন্তু একটা আরেকটার বিপরীত। 66 ধারাতে বলতেছে অর্থদণ্ড না দিলে সশ্রম অথবা বিনাশ্রম আদালতের ইচ্ছা অনুযায়ী সাজা দিবে, কিন্তু 67 ধারাতে বলতেছে শুধু বিনাশ্রম হবে। তাহলে কথা বুঝতে হবে, 66 ধারাতে বলা হচ্ছে যে অপরাধগুলোর কথা, সেই অপরাধগুলোতে কারাদণ্ড এবং অর্থদণ্ড, কারাদণ্ড অথবা অর্থদণ্ড এই অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য। আর 67 ধারা হচ্ছে যে অপরাধ করলে শুধু অর্থদণ্ড সাজা দেওয়া হয়, অন্য কোনো কিছু না, সেই অপরাধের ক্ষেত্রে 67 ধারাটা প্রযোজ্য। বলা হচ্ছে যে কেবল অর্থদণ্ড না দেওয়ার কারণে আদালত যে কারাদণ্ড দিবে সেটা বিনাশ্রম হবে, সেটা বিনাশ্রম হবে। এবং উল্লেখ করে দিছে যে কোনো ব্যক্তি যদি 50 টাকা পর্যন্ত অর্থদণ্ড আদায় না করে, তাহলে তার জেল হবে 2 মাস পর্যন্ত। কোনো ব্যক্তি যদি 50 টাকার উপরে এবং 100 টাকার নিচে জরিমানা পরিশোধ না করে, তাহলে তার সাজা হবে 4 মাস পর্যন্ত। আর কোনো ব্যক্তি যদি 100 টাকার উপরে যে কোনো পরিমাণ অর্থ পরিশোধ না করে, তাহলে তার সাজা হবে 6 মাস পর্যন্ত। এই কথাটা উল্লেখ আছে কত ধারাতে, 67 ধারাতে। কত ধারাতে, 67 ধারাতে। আচ্ছা, 67-র পরে আমরা যাই 68। বলতেছে অর্থদণ্ড আদায় করলে কারাদণ্ড সমাপ্ত হবে। 68 কি, ওই যে 67 ধারাতে বলতেছে যে 50 টাকা জরিমানা করা হয়েছে, এখন সে 50 টাকা দিতে পারতেছে না বা দিচ্ছে না, তাহলে তার 2 মাস জেল হয়ে যাবে। এবার 2 মাস জেলের মধ্যে জেলের তাকে আজকে ঢুকাইলো, কালকে যদি সে 50 টাকা দিয়ে দিতে পারে, তাহলে তার কারাদণ্ড শেষ হয়ে যাবে। এই হলো 69 ধারা। 69 ধারাতে বলতেছে অর্থদণ্ড আদায় করা হলে কারাদণ্ড সমাপ্ত হবে। এই এতটুকু কথা, আর কিছু নাই। সেটা হলো কত, 69 ধারা। 70 ধারাতে সে বলতেছে, সরি এটা হলো 68 ধারা। আর 69 ধারাতে সে বলতেছে অর্থদণ্ডের আনুপাতিক অংশ আদায় করা হলে কারাদণ্ড সমাপ্ত হবে। তো একটু আগে আমি কি বলেছিলাম, যে তাকে 50 টাকা জরিমানা না দেওয়ার কারণে 2 মাসের জেল হইল। তো এখন সে 1 মাস জেল ভোগ করে ফেলছে অলরেডি। 1 মাস সে জেল ভোগ করতে করতে তার পরিবার 25 টাকা জোগাড় করছে। তো যেহেতু 50 টাকার অর্ধেক 25 টাকা, এবার যদি 25 টাকা জমা দেয় আদালতে, তাহলে
ওই ১ মাসের সাজা ভোগ করছে, আর ১ মাসের সাজার পরিমাণ টাকা তো জমা দিয়ে দিচ্ছে, সে কারণে আদালত তাকে মুক্তি দিয়ে দিবে। এই কথাটাই বলা হচ্ছে ৬৯ ধারাতে অর্থদণ্ডের আনুপাতিক অংশ আদায় করা হলে কারাদণ্ড শেষ হয়ে যাবে, কারাদণ্ড সমাপ্ত হবে। মানে ৬৮ ধারা বলতেছে অর্থদণ্ড আদায় করলে কারাদণ্ড সমাপ্ত হবে। ৬৯ ধারা বলতেছে অর্থদণ্ডের আনুপাতিক অংশ আদায় করা হলে কারাদণ্ড শেষ হবে। আর ৭০ ধারা বলতেছে ৬ বছরের মধ্যে অথবা কারাবাসকালে আদায়যোগ্য জরিমানা অপরাধীর মৃত্যু হলে তার ত্যক্ত সম্পত্তি হতে আদায়ের জন্য ব্যবস্থা গ্রহণ করা যাবে। ৭০ ধারা। ৭০ ধারাতে কি বলতেছে আমরা আবার বুঝি। ৭০ ধারাতে বলতেছে যে কোনো ব্যক্তিকে যখন অর্থদণ্ড দেওয়া হইল এবং সেই অর্থদণ্ডটা ৬ বছরের মধ্যে পরিশোধ করলেই চলবে, সমস্যা নেই, ৬ বছর। তো এই ৬ বছর সময় শেষ হওয়ার আগেই সে তো অর্থদণ্ড প্রদান করলোই না, বরং সে মারা গেল। তো এই পরিস্থিতিতে কি হবে, তার যদি কোনো সম্পত্তি রেখে যায়, স্থাবর সম্পত্তি হোক অস্থাবর সম্পত্তি হোক, ওই ধরনের সম্পত্তি যদি রেখে যায়, তাহলে ওই সম্পত্তি বিক্রয় করে তার অর্থদণ্ড পরিশোধ করা যাবে। এ হলো ৭০ ধারা। ৭০ ধারা বলতেছে ৬ বছরের মধ্যে আদায়যোগ্য অথবা কারাবাসকালে আদায়যোগ্য। মানে একটা লোক অলরেডি জেলে আছে, জেলে থাকা অবস্থায় তার অর্থদণ্ড দিয়ে দিলেই হলো, সমস্যা নাই। যদি এই ধরনের পরিস্থিতি আসে, যদি এই ধরনের পরিস্থিতি আসে তাহলে কি হবে, সে কারাবাসে থাকা অবস্থায় জরিমানা দেওয়ার কথা, কিন্তু সে কারাবাসে থেকেই মারা গেল কিন্তু জরিমানা পরিশোধ করলো না, সেক্ষেত্রে তার রেখে যাওয়া সম্পত্তি থেকে সেই জরিমানা পরিশোধ করা যাবে। এই হলো ৭০ ধারা। আমরা আবার একটু টান দিই। ৫৩ দণ্ডসমূহ। ৫৪ মৃত্যুদণ্ড হ্রাসকরণ। ৫৫ যাবজ্জীবন কারাদণ্ড হ্রাসকরণ। ৫৫ শর্টে ক রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা। ৫৭ দণ্ডের মেয়াদসমূহের ভগ্নাংশ। ৬০ কারাদণ্ড কতিপয় ক্ষেত্রে সম্পূর্ণ সশ্রম অথবা বিনাশ্রম অথবা আংশিক সশ্রম এবং বাকি অংশ বিনাশ্রম হতে পারে। ৬৩ অর্থদণ্ডের পরিমাণ। ৬৪ আদালত অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড দিতে পারে। ৬৫ আদালত অর্থদণ্ড অনাদায়ে যে কারাদণ্ড দিবে তার সর্বোচ্চ কারাদণ্ডের ১/৪ অধিক হবে না। ৬৬ আদালত অর্থদণ্ড অনাদায়ে যে কারাদণ্ড দিবে সেটা অপরাধের প্রকৃতি অনুযায়ী সশ্রম বা বিনাশ্রম হবে। ৬৭ কেবল অর্থদণ্ড না দেওয়ার কারণে আদালত যে কারাদণ্ড দিবে সেটা বিনাশ্রম হবে এবং ৫০ টাকা পর্যন্ত অর্থদণ্ড না দিলে ২ মাস পর্যন্ত জেল হবে। ৫০ টাকার বেশি এবং ১০০ টাকার কম জরিমানা আদায় না করলে ৪ মাস পর্যন্ত জেল হবে এবং ১০০ টাকার বেশি যে কোনো পরিমাণ অর্থের জন্য যদি অর্থদণ্ড পরিশোধ না করে তাহলে ৬ মাস পর্যন্ত জেল হবে। তো এটা আগেকার দিনের হিসাব, এই জন্য ৫০ টাকা ১০০ টাকা ১০০ টাকার বেশি উল্লেখ আছে। এখনকার দিনের হিসাবে তার ওই ৫০-১০০ টাকা কিছুই না। ঠিক আছে, এটা আইডিয়া করে নিতে হবে। তো এটা হলো কত ধারা, ৬৭ ধারা। ৬৮ ধারাতে বলতেছে যদি কেউ অর্থদণ্ড পরিশোধ করে তাহলে তার কারাদণ্ড বাতিল হয়ে যাবে, মাপ পেয়ে যাবে সে। ৬৯ ধারাতে বলতেছে অর্থদণ্ডের আনুপাতিক অংশ আদায় করলে কারাদণ্ড শেষ হবে। ৬৯ ধারা। ৭০ ধারা বলতেছে ৬ বছরের মধ্যে অথবা কারাবাসকালে আদায়যোগ্য জরিমানা না দিয়ে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে তার ত্যক্ত বা রেখে যাওয়া সম্পত্তি থেকে সেটা আদায় করা যাবে। এ হলো ৭০ ধারা। তাহলে আজকে এতটুকুই থাকুক নাকি? কেউ কিছু বলবেন?